চলে এলাম আমার লেখা গল্প ভ্রষ্ট চারিত্রিকের দ্বিতীয় পর্যায়ে। যদি আগেরটা শুনে না থাকেন অবশ্যই চেক করে নেবেন আগের পর্বটা। সিকোয়েন্সিয়াল গল্প তো, একটু এদিক ওদিক হয়ে গেলে মগজে কিচ্ছু ঢুকবে না বাবা। আচ্ছা, ফিরে আসি গল্পে। ইতিমধ্যে পুনাম কিছুটা বড় হয়েছে, ওই 7-8 বছর বয়স। কৃষ্ণপুর ছেড়ে ওর এখনকার আস্তানা 10/661 নন্দীপাড়া। পছন্দ বলতে একটা চূড়ান্ত মাটিঘাটা। পাড়ার একমাত্র প্রিয় বান্ধবীর সাথে বাড়ি বাড়ি ঢুকে সেই রান্নার বাজার করে আনা, আর বাকি সময়টা পুতুলের জামা বানানো, নতুন নতুন নাম দিয়ে পুতুল খেলে সময় কাটানো। অবশ্য আরও কিছু কাজের মধ্যে পড়ে বেকার কাকার সাথে মাঝে মধ্যে চানাচুরের কৌটো নিয়ে ঝগড়া করা, কেউ টিভি দেখতে চাইলে রিমোট নিয়ে বাথরুমে ঢুকে পড়া, এই পর্যন্ত। চোখের পাতাগুলো খুলেই রাখতে হবে, নাহলে ডোরেমনের একটা সিন যদি মিস হয়ে যায় তাহলেই বিপদ। বাবা মা তখনও আসেনি, দিদুন এখন পুনমের সাথেই থাকে। পুনমকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানোর দায়িত্ব এখন পুরোপুরি দিদুনের। রোজ ঘুমোতে যাওয়ার সময় পুনম বায়না করে, ও দিদুন, কৃষ্ণর গল্পটা শোনাও না। দিদুন তাই শোনায় রোজকার রোজ। আর মা বাড়িতে আসলেই শুরু হয় নালিশের বন্যা। তোমার মেয়ে আজ লুকিয়ে লুকিয়ে বরফ খেয়েছে, দুপুরে একটুও ঘুমোয়নি। মা আসলে চোখ বন্ধ করে হাত পাতার অভ্যেসটা অবশ্য পুনমের এখনও রয়েই গেছে। পুনম মনের সুখে টিভি দেখছিল, হঠাৎ দেখলো গেটে একটা আওয়াজ হলো, রমেন ঢুকছে। পুনম হাসল না, প্রণাম করল। কারণ বাবা বলেছে বয়সে বড় কেউ এলে তাকে প্রণাম করতে হয়, আর বড়দের কথা শুনতে হয়। যথারীতি প্রত্যেকবারের মতো একটা অত্যন্ত বড় সাইজের মিলিটারি ছাপা ব্যাগ নিয়ে রমেন এলো। কোনো প্রশ্নও নেই, উত্তরও নেই। পুনমকে কোলে তুলে সিঁড়ি ঘরে নিয়ে গেল রমেন। সিঁড়ির দেওয়ালের কোণে একদম ঠেকিয়ে দিয়ে হাত পাততে বলল পুনমকে। পুনম হাত পাতল, আর তারপর হাফ প্যান্টের গার্ডার খুলে কিছু একটা ধরিয়ে দিল হাতে। তারপর বলল, নে খেল। পুনম জিজ্ঞাসা করল, এটা কি? রমেন উত্তরে বলল, খেলনা, ঠিক তোর মতো, নে খেল। তারপর পুনমকে সিঁড়ির উপর বসিয়ে রমেন নিজের নোংরা হাতগুলো চাটতে লাগলো। পুনমের মনে পড়ল মাকে লুকিয়েও তেঁতুল খেলে ঠিক এরকমভাবেই চেটে নেয় আঙুলগুলো। পুনমকেও জিজ্ঞাসা করলো রমেন, খাবি? পুনম উঠে ছাদের দরজা খুলে আম গাছের ডালের তলায় চুপ করে পা গুটিয়ে বসে পড়ল। পাশের বাড়ির কাকু দুটো তখন ছাদে সিগারেট ফুঁকছে। ছাদ থেকে সিঁড়ি স্পষ্ট দেখা যায়। পুনম দেখল রমেন হন্তদন্ত হয়ে উঠে এসে ভেতর থেকে সিঁড়ির দরজা লাগিয়ে দিল। পুনম হঠাৎ করে প্রচণ্ড একটা ভয় পেয়ে গেল, কারণ ছাদ থেকে নিচে যাওয়ার ওটাই একমাত্র রাস্তা। নিজের গায়ের জোরের সর্বস্ব দিয়ে পুনম দরজা ধাক্কাতে লাগলো। কিছুতেই খুলল না রমেন। ছাদে গিয়ে দেখল দিদা সবে স্নান করে বেরিয়েছে কুয়োর কাছে। নিচে ঝুঁকে একটা পেঁপের ডগা ফেলে ও দিদুনকে ডাকলো, শুধু বলল, ছাদে এসো একবার। তারপর দিদা সিঁড়ি ঘর অবধি না পৌঁছাতেই রমেন দরজাটা খুলে দিল। পুনম শব্দ শুনেই এক ছুটে দরজার সামনে। দিদা বলল, এই তো, দরজা তো খোলাই। ওদিক থেকে উত্তর এলো,
ওই তো লাগিয়েছিল ওপাশ থেকে। দিদা উল্টে পুনমকে বুকে দিল। রমেন কি তাহলে মিথ্যা কথা বলে নাকি? দেখো, এরকম দুষ্টুমি করলে কিন্তু মা আসলে পার মারে কব। পুনম চুপ করে গেল। দিদা সিঁড়ি থেকে নেমে যেতে লাগলো। পুনমও পিছু নেবে, তার মধ্যেই রমেন ওর পেটের কাছটা টেনে ধরে নিজের মাথাটা নিচে ঝুঁকিয়ে বলল, একদম চালাকি করবি না, আর কোনোদিন আমাকে না বলে ছাদের দরজা খুলবি না, তাহলে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। সেদিন আর কিচ্ছু হলো না। দিদা স্নান করিয়ে দিল সাবান দিয়ে, খাইয়েও দিল, ঘুম পাড়ালো। রাতে মা আসলো। দিদা মাকে বলল, রিনা দেখিস তো, দেখে মনে হয় ওর বুকে কেউ কামড়ায়। পরের দিন ছিল রবিবার। বাড়িতে ঈশানী দিদি এসেছে। পুনম ঘর অন্ধকার করে ভূত ভূত খেলবে বলেই দরজাটা লাগিয়েছিল। দরজায় দুটো খিড়কি রয়েছে, সেটা খুলে মাঝে মধ্যে ওই টর্চের আলো নিয়ে বেশ একটা অন্যরকম খেলা। হঠাৎ পিছন থেকে মা এসে একটা ধমক দিল, যা খেলার সবার সামনে খেলবি, দরজা খুলে, দরজা লাগানো চলবে না। ব্যাস, খেলা পণ্ড।